আজকে 2-3টা টপিক পড়াবো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। लेकिन আমি সার্কিটকে সি কেটে লিখে আপনার পরীক্ষার খাতায় সি কেটে লিখবে না, এটা আমরা সুবিধা দেয় ঠিক আছে। আমাদের ফুল মিনিং একটু লিখতে হবে। হ্যাঁ ওটাই। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট মনে করে আপনি একটা ট্রান্সফরমার নিয়েছেন, ঠিক এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন ট্রান্সফরমার টেস্টিং করা হয় বেসিক এই দুটো টেস্টিং অবশ্যই করা হয়। ট্রান্সফরমার আমার এরকম আছে, ঠিক আছে, ছবি আঁকতে বেশি সময় নেবেন না। সো এই ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি। নো লোড অবস্থায় ট্রান্সফরমার দুইটা কারেন্ট নেয়, কারেন্টের নাম বলতে পারবেন? নর্মালি খুব বেশি কারেন্ট নেয় না, খুব অল্প পরিমাণ কারেন্ট নেয়। আমি অন লোড এবং নো লোড করানোর সময় বলেছি যে হ্যাঁ I0 কারেন্ট নো লোডের সময় I0 কারেন্ট, এই I0 কারেন্টের কিন্তু দুটো কম্পোনেন্ট থাকে। নো লোড অবস্থায় নরমালি ট্রান্সফরমারে যখন কোনো লোড কানেক্টেড নেই, ইন দ্যাট কেস ট্রান্সফরমার অল্প কিছু পাওয়ারটা নেয়, সেই পাওয়ারের দুইটা কম্পোনেন্ট আছে, এটা আমার পড়ানো হয়েছে না। সেই দুইটা সম্পর্কে একটু বলেন যে কি কি জিনিস ছিল। নো লোড অবস্থায় কেন ট্রান্সফরমার পাওয়ার নিবে? তো লোড তো লাগানো নেই, কেন নিবে? লস কিছু লস আছে, কি কি লস আছে? এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস আছে। আর কি আছে? এডি কারেন্ট লস আমি বললাম, এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস। আর কি আছে? আর কি আছে? কপার লস তো লোড ক্ষেত্রে আমার প্রযোজ্য না, কারণ ইন দ্যাট কেস কপার লসের ক্ষেত্রে ইউজ করলে কারেন্ট ড্র করে রেজিস্ট্যান্স থেকে ড্র করা হবে। আর কি আছে? এটা কোনো লস না, বলে দাও এটা কোনো লস না, এটা লস না। তাহলে দেখি দুইটা পার্ট আছে নো লোড কন্ডিশনে, দুইটা কারেন্ট সে ড্র করবে। একটা হচ্ছে কোর লসের জন্য যে কম্পোনেন্ট, অর্থাৎ কোরের ভিতরে যে লসটা হয় ইডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস লসের জন্য। আরেকটা হচ্ছে আমার যেহেতু একটা ট্রান্সফরমার কয়েল, সো ইটস এ কাইন্ড অফ ইন্ডাক্টর। সো ইন্ডাক্টর অবশ্যই চার্জ এবং ডিসচার্জ হবে, তাই না? সো সেখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ফ্লাক্স প্রোডাকশনের একটা ইস্যু আছে, সো ম্যাগনেটাইজেশনের একটা ইস্যু আছে। সো ম্যাগনেটাইজেশন কারেন্ট নিয়ে হ্যাঁ নো লোড কন্ডিশনে সে দুইটা কারেন্ট নেয়। একটাকে বলি হচ্ছে আমি আইএম, একটাকে বলি আইএম, সেটাকে বলি ম্যাগনেটাইজেশন কারেন্ট, ম্যাগনেটাইজেশন কারেন্ট, একটা ওয়ার্কিং কারেন্ট। দেখেন এগুলো কমন জিনিস, আপনাকে এগুলো পরীক্ষা লিখতেই হবে, মানে কোনো ওয়ে নেই, কোনো না কোনো ব্যাপারে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, সো নো লোড অবস্থায় সে এই দুইটা কারেন্ট নিবে। কেন নিবে? এই কোরের ভিতরে কিছু রেজিস্টিভ লাইক টাইপের লস হচ্ছে, সেই লসটার নাম দিচ্ছি আমি ইডি কারেন্ট প্লাস হিস্টেরিসিস লস। কোরের ভিতরে এই দুই লসটা আমার অবশ্যই স্যাটিসফাই করতে হবে। irrespective of any kinds of load, core loss will be same. তুমি লোড লাগাও বা না লাগাও, কোরের ভিতরে যে লসটা হবে তা সব সময় হবে। ট্রান্সফরমার কানেক্টেড থাকলে সে হবে, লোড লাগাইলেও যে পরিমাণ লস, লোড না লাগাইলেও সেম পরিমাণ লস হবে। সো আমার ইডি কারেন্ট এর হিস্টেরিসিস লস একটা থাকবে। আরেকটা হচ্ছে আমি যখন কয়েলে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, ওই কয়েল একটা ফ্লাক্স প্রোডাকশন করবে, নরমাল করবেই, সে একটা কারেন্ট নিবে, কারণ তাকে একটা ফ্লাক্স প্রোডাকশন করবে। বাই নর্মস সে একটা ফ্লাক্স প্রোডাকশন করবে, বাই নর্মস সে একটা ফ্লাক্স প্রোডাকশন করবে। সেই ফ্লাক্সের জন্য যে কারেন্টটা নেয় সেটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই ম্যাগনেটাইজেশন কারেন্ট ইজ নট এ কাইন্ড অফ লস, এটা কোনো লস না। একবার ফ্লাক্স তৈরি হবে, একবার লস করবে,
একবার তৈরি হবে, পজিটিভ সাইডটা তৈরি হবে, মানে আপনার ইন্ডাকটিভ লোড কি করে, এটা চার্জ এবং ডিসচার্জ হয়, এটা কিন্তু কোনো পাওয়ার ডিসিপেট করে না। যদি পিওর ইন্ডাক্টরের কথা চিন্তা করি, পিওর ইন্ডাক্টর কোনো রিয়েল পাওয়ার কনজিউম করে না, সে কি রিঅ্যাক্টিভ পাওয়ার নেয়, একবার পাওয়ার নিচ্ছে লাইন থেকে, পরবর্তী সাইকেলে পাওয়ারটা লাইনে ছেড়ে দিচ্ছে, তাই তো এখানেও ঠিক সেই ঘটনাটাই ঘটবে। সো এটার জন্য কারেন্ট সাথে নিবে, এইটার জন্য একটা কারেন্ট নিবে এবং ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসের জন্য একটা কারেন্ট নিবে। সো মূল যে কারেন্টটা পাবো সেটাকে যদি আমি আই নট নাম বলি, সেই আই নটের ভিতরে আমার থাকবে এই যে যেটা থাকবে এটাকে বললাম ম্যাগনেটাইজেশন কারেন্ট, আর এটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আই এম প্লাস আই ডব্লিউ। ঠিক আছে, এটা ছাড়া তো আর এই ট্রান্সফরমারের লোড কন্ডিশন আর কিছু নেই। আর কিছু আছে কি? সেকেন্ডারি কারেন্ট আছে না স্যার, সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি ভোল্টেজ আছে আমার তো দেখানোর কোনো প্রয়োজন নেই। এই কন্ডিশনে ট্রান্সফরমার যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে, আমি এখানে বলে দিচ্ছি, আমি কারেন্টের পরিমাণ যেহেতু খুবই নেগলিজেবল, আমি ইন্ডাক্টর বা কয়েলের যে রেজিস্ট্যান্স, যে রিঅ্যাকট্যান্স সব নেগলেক্ট করে দেব, সেগুলো থাকবে না, কারণ কারেন্টটা খুবই কম। যেহেতু খুবই কম কারেন্ট, জিনিসগুলো খুব ছোট হবে, যেগুলো বড় বড় জিনিস আছে সেইগুলো শুধু রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এখানে দুইটা কারেন্ট। আচ্ছা, কারেন্ট ভিন্ন ভিন্ন হতে পারে কোন সার্কিটে? সিরিজ অর প্যারালাল সার্কিট কারেন্ট ভিন্ন ভিন্ন হতে পারে। প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্ট সেম, সিরিজ সার্কিটে কারেন্ট সেম। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি ভিন্ন ভিন্ন কারেন্ট আছে, তাহলে এই সার্কিটের কোনো প্যারালাল কানেকশন থাকতে হবে, তাই না? সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে জাস্ট একটা রেজিস্ট্যান্স থাকবে আর ম্যাগনেটাইজেশনের জন্য একটা রিঅ্যাকট্যান্স থাকবে। ম্যাগনেটাইজেশনের জন্য একটা রিঅ্যাকট্যান্স থাকবে, এটার নাম হচ্ছে আর নট, এটার নাম হচ্ছে এক্স নট। মূল কারেন্ট যেটা আসছে সেটা হচ্ছে আই নট, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে হচ্ছে আই এম, এখান থেকে যে কারেন্টটা যাবে আই ডাব্লিউ, আর এখানে যে সাপ্লাই ভোল্টেজ সেটা আমি বলবো। সো দিস ইজ নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। কোনো সন্দেহ আছে? না। হ্যাঁ, ইজি না? একদম ইজি না। কেন এটা এরকম হয়েছে এটা বোঝা গেছে? আমি শুধু ডায়াগ্রামটাকে তোমাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু ডায়াগ্রাম এর প্রতিনিধি দিয়ে হচ্ছে এটা। ডান? সো আমি যদি বলি ড্র দ্য নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ড্র দিস সার্কিট Along with this, sir, function determinant. along with this. Yeah. If you think Wish. that you can, Yeah. it's optional. তুমি চাইলে আঁকতে পারো, তুমি না চাইলে না। কিন্তু এইটা আমার মেইন রুল। যখন এটা আসবেন তখনই বলে দিবেন যে আই নটটা হচ্ছে নো লোড কারেন্ট, আই এমটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, আই ডাব্লিউটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, আর নটটা কি ওয়ার্কিং রেজিস্ট্যান্স, ওয়ার্কিং রেজিস্টিভ পাওয়ার, রেজিস্টিভ পার্ট পাবে কোর, রেজিস্টিভ পার্ট কোরের যে রেজিস্টিভ পার্ট, আর এটা এক্স নট কি reactance, কি reactance, ইন্ডাকটিভ রিঅ্যাক্টর, ইন্ডাক্টরের reactance থাকে। সো নো লোড কন্ডিশনে তার যে পরিমাণ reactance আছে সেটা, সো ম্যাগনেটাইজেশন পার্ট। ওকে, এই চারটা কম্পোনেন্ট আপনি লিখে দিবেন। তাহলে স্যার R0 আর X0 টা কি লিখবো আবার একটু বলেন। R0 X0 ভ্যালুটা যদি স্পেসিফিক বলেন দেখি এখানে কি কোথাও লেখা আছে কিনা, ওদের মতো করে এগুলো লিখতে পারি কিনা। R0 X0 কোথায়, এটা তো ট্রান্সফরমার R0 X0 রাখি বলছে টু ইমাজিনারি কম্পোনেন্ট, টু ইমাজিনারি কম্পোনেন্ট আছে।
ম্যাগনেটাইজেশন রিঅ্যাকটেন্স। ঠিক আছে, ওই রেজিস্ট্যান্স আর ম্যাগনেটাইজেশন রিঅ্যাকটেন্স। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল। এখন আসি অনলোড কন্ডিশনে এই ডায়াগ্রামটা কেমন হয়। অনলোড কন্ডিশনে এই ডায়াগ্রামটা কেমন হয়। অনলোড কন্ডিশনে কিন্তু এটা আমার থাকবে ইডি কারেন্ট এন্ড হিস্টেরিসিস লস, এটা থাকবে ম্যাগনেটাইজেশন কম্পোনেন্টের যে এটা পার্টটা এটাও থাকবে। শুধু এক্সট্রা অ্যাড হচ্ছে কি আমি এখানে লোড লাগাচ্ছি, আমি এখানে একটা লোড লাগাচ্ছি, তাই না? এখানে লোড লাগানোর জন্য কি হবে, সেকেন্ডারিতে একটা কারেন্ট পাওয়া যাবে, সেকেন্ডারিতে কারেন্টটা বেশ বড় সরই হবে, অ্যাম্পিয়ার রেঞ্জেই হবে। সো কারেন্টটা যখন যাবে এই কয়েলের তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে না, সেই রেজিস্ট্যান্স তখন একটা সিগনিফিকেন্স অ্যামাউন্টের ভোল্টেজ ড্রপ করবে। তাহলে সেই রেজিস্ট্যান্সটা অবশ্যই আমার সার্কিটে ইনপুট করতে হবে। সো ইন্ডাক্টরের বা কয়েলের রেজিস্ট্যান্সকে এখন শো করতে হবে আপনার সার্কিটে, সার্কিটে কয়েলের রেজিস্ট্যান্সকে শো করতে হবে। আরেকটা কি করতেছে খেয়াল করেন, এখান থেকে তো ফ্লাক্সগুলো যাচ্ছে না, কিন্তু কিছু ফ্লাক্স আছে না এই পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছু ফ্লাক্স আছে না এই পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে, যেগুলো সেকেন্ডারির সঙ্গে লিংক হচ্ছে না। দ্যাটস ট্রু, যে সেকেন্ডারির সঙ্গে 100% লিংক হচ্ছে না। 100% যদি লিংক করতে পারতাম তাহলে সেকেন্ডারিতে হয়তো ভোল্টেজটা আরেকটু বেশি পাইতাম, তাই না? তাহলে এটা একটা ড্রপ না, ভোল্টেজ ড্রপ না, ভোল্টেজ ড্রপ না, সেই ভোল্টেজ ড্রপটাকে আমার সার্কিটে দেখাইতে হবে। কিন্তু এই ভোল্টেজ ড্রপটা এমন জায়গাতে হবে যেটা কোনো পাওয়ার কনজিউম করে না, যে পাওয়ার নিবে একবার ছেড়ে দেবে, সে ভোল্টেজ ড্রপ করতেছে কিন্তু কোনো পাওয়ার কনজিউম করতেছে না, রিঅ্যাকটেন্স। সো এইখানে লিকেজ ফ্লাক্সের জন্য একটা লিকেজ রিঅ্যাকটেন্স দেখাতে হবে। ওকে, সো ফ্লাক্স যেহেতু লিকেজ হচ্ছে তার জন্য একটা রিঅ্যাকটেন্স দেখাতে হবে, যে রিঅ্যাকটেন্সটা একটা ভোল্টেজ ড্রপ করতেছে, যে রিঅ্যাকটেন্সটা একটা ভোল্টেজ ড্রপ করতেছে কিন্তু কোনো পাওয়ার কনজিউম করতেছে না। ঠিক আছে, এটা সেকেন্ডারি ক্ষেত্রেও প্রযোজ্য। সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স আছে, আবার সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হয়েছিল এই কারেন্টের জন্য, সেই কারেন্টের জন্য সেই ফ্লাক্সটা তো পুরোটা এখানে আসতেছে না, আসতেছে কি কিছু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে যে কাউন্টার করতেছিল গত ক্লাসের কথা, তো সেই ফ্লাক্সের সম্পূর্ণ ফ্লাক্স কাউন্টার করতেছে না। ঠিক আছে, কিছু ফ্লাক্স এখান দিয়ে লিকেজ হচ্ছে, সেই লিকেজের জন্য আমার একটা লিকেজ রিঅ্যাকটেন্স ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস অ্যাড করতে পারলেই ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার ড্রপ হয়ে যাবে। ফুল লোড বা অনলোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। ঠিক আছে, এটার জন্য আমি নতুন করে ড্র করি। আমি প্রথমে চিন্তা করলাম প্রাইমারি সাইড থেকে যাচ্ছি, প্রাইমারি কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, প্রাইমারি কয়েলের একটা লিকেজ রিঅ্যাকটেন্স আছে, আবার কোরের জন্য দুটো পার্ট ছিল, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন যে রিঅ্যাকটেন্স ছিল সেটা। আর এখানে যে ইন্ডাক্টরটা এখন পাইলাম আমি, এই ইন্ডাক্টরটা এখন পিওর ইন্ডাক্টর, এখানে কোনো লস নেই, আপনার পুরো টাইমে বাইরে নিয়ে ফেলেছি। ঠিক আছে, এখানে একটা সেকেন্ডারি কয়েল থাকবে, সেকেন্ডারি কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে, সেকেন্ডারি কয়েলের একটা রিঅ্যাকটেন্স থাকবে, এখানে লোড থাকবে। সো এটা হচ্ছে কি বলবো x2, এটা হচ্ছে r2, এখানে হবে e2, এটা হচ্ছে লোড RL, এখানে হচ্ছে ইনডিউসড ভোল্টেজ E1, এটা x0, এটা R0, এটা x1, এটা R1, এখানে সাপ্লাই ভোল্টেজ V1। এখানে যে কারেন্ট সেটাকে বলবো প্রাইমারি কারেন্ট I1, এখানকার কারেন্টকে বলবো I0, এখানে হচ্ছে IW, এখানে হচ্ছে IN, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2। দ্যাটস ইট। সো আমাকে লিখে দিই কোনটা কি জিনিস।
প্রাইমারি উইন্ডিং রেজিস্ট্যান্স, প্রাইমারি উইন্ডিং লিকেজ রিঅ্যাক্ট্যান্স, আর হচ্ছে সেকেন্ডারি secondary winding resistance, next হচ্ছে secondary winding reactance, ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলো আছে ওটা আগেরটা থেকে লিখে নেবেন, ঠিক আছে? সেম জিনিস। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ওই লিকেজ ফ্লাক্সটা আমি একটা কনস্ট্যান্ট x1 বা x2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা কেন কনস্ট্যান্ট হলো? এই কোশ্চেনটা x1 বা x2 কেন কনস্ট্যান্ট হলো? r1 টা তো ফিক্সড বুঝলাম, কয়েলের রেজিস্ট্যান্স, কিন্তু x1 কেন কনস্ট্যান্ট হলো? কারণ হচ্ছে কারেন্ট বাড়লে তো ফ্লাক্স বাড়ে, তাহলে ফ্লাক্স বাড়লে তো রিঅ্যাকট্যান্স কম বেশি হওয়ার কথা ছিল, কারণ যার রিঅ্যাকট্যান্স যত বেশি তত বেশি ফ্লাক্স প্রোডাকশন করতে পারে। কিন্তু এটা এই x1 বা r x2 এটাকে কনস্ট্যান্ট করার উদ্দেশ্য হচ্ছে এই কারণে, এই x1 তো একটা ইন্ডাক্টর, তাই না? এই ইন্ডাক্টর এটা হয়ে যাবে প্রপোর্শনাল টু n phi divided by I, যদি এটা বলি n phi by I না, এটা হচ্ছে লিকেজ বলা হয়। এখানে যে জিনিসটা ঘটে, মনে করেন ফ্লাক্স বাড়তেছে কোনো কারণে, সেক্ষেত্রে কারেন্টও বাড়ে, ফ্লাক্স কমতেছে কোনো কারণে, কারেন্টও কমে। সো এই যে রেশিওটা, এই রেশিওটা ইজ অলওয়েজ সেম, রেশিও ইজ অলওয়েজ সেম, দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কারণে এটাকে কনস্ট্যান্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি এই ঘটনাটা এখানে না ঘটতো, যে ফ্লাক্স বাড়ছে কারেন্ট বাড়তেছে না, ইন দ্যাট কেস আমি ওটাকে কনস্ট্যান্ট হিসেবে রিপ্রেজেন্ট করতাম না, হয়তো অন্য কোনো কিছু হিসেবে রিপ্রেজেন্ট করতাম, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। ওই নো লোড আর ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অপটিক ট্রান্সফরমার কিছু না পারলেও এটা পারা উচিত, কিছু না পারলেও পারা উচিত, এটা পারা উচিত, ঠিক আছে? সেটা আমরা অনলাইনে আলোচনা, অনলাইনে ঠিক আছে? জি স্যার। স্যার এক মিনিট স্যার, এখান থেকে আরো দুই টাইপের কোশ্চেন আসে, সেটা নিয়ে একটু কথা বলি। একটু ফাস্ট করেন, আমার সময় কম আছে, আর একটু পরে ছবি তুলে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় বলে ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট বা ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার রিফার্ড টু প্রাইমারি, এরকম বলে না, যে সেকেন্ডারি থেকে সবকিছু প্রাইমারিতে গিয়ে এটাকে তুমি একটা সার্কিট ড্র করো, ঠিক আছে? তো আমি যদি সেকেন্ডারিকে তুলে এনে প্রাইমারিতে দেখাতে চাই, তাহলে সার্কিটটা কেমন হবে? তাহলে সার্কিটটা এমন হওয়া উচিত। সো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার রিফার্ড টু প্রাইমারি। আপনারা আমাকে আনসার করবেন। ফাস্ট আপনারা জাস্ট ওয়েট করেন। আমি আর ওই কয়লাকার ভিতরে এখন যাবো না, ওটা পিওর কয়েল সেকেন্ডারিতে তুলে নিয়ে আসলাম, সেকেন্ডারিকে তুলে নিয়ে আসলাম প্রাইমারিতে। ঠিক আছে, এটা হচ্ছে R1 X1 R0 X0, এখানকার কারেন্ট হচ্ছে I1, এখানকার কারেন্ট হচ্ছে I1, এটা হচ্ছে আমার
এইগুলো নাম আমি কি দিব এখন? আমি কোনটাকে তুলে আনছি? R2 কে তুলে আনছি। আচ্ছা আমি কি তুলে আনছি? H2 কে তুলে আনছি। আমি লোড RL কে তুলে আনছি। এটার নাম কি দিব এখন? ওর নাম কি আমি এখানে কি নাম R2 দিব? না এখানে কি H2 দিব? এটা RL দিব? স্যার এই দিতে পারেন আর প্রাইম বা প্রাইম দেওয়া যায় কিনা? কেন প্রাইম দিবে না? ও না, এটা তো ভিন্ন। কেন প্রাইম দিবে? কথা সত্য, প্রাইম দিব। কিন্তু কেন প্রাইম দিবে? কারণ নতুন একটা রেজিস্ট্যান্স বা নতুন বলতে কি না, ট্রান্সলেশনের সাথে সম্পর্ক তো। হ্যাঁ, ট্রান্সলেশন। এদিক থেকে রেজিস্ট্যান্স আমি যেরকম দেখবো সেই রকমই আমাকে দেখতে হবে। ও পাশে হয়তো 10 ওহম দেখাচ্ছে, এ পাশ থেকে হয়তো সে 10 ওহম দেখছে না 5 ওহম দেখছে। ঠিক আছে? সো এটা ট্রান্স রেশিওর সাথে সম্পর্ক করে আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে? সেটার জন্য আপনার একটা রুলস জানা আছে। সবকিছু আপনি E2 ভোল্টেজটাকে টেনের পাশে নিয়ে আসছেন, I2 কারেন্টটাকে টেনের পাশে নিয়ে আসছেন, সেটা লিখতে হবে না আপনাকে? লিখতে হবে। আপনাকে তো লিখতে হবে। ওই I2 কারেন্টকে এখন হয়তো প্রাইমারি I2 দেখতেছে না, অন্য কিছু দেখতেছে। ঠিক আছে? সেটা আপনাকে লিখতে হবে। তার জন্য আপনি কয়টা রুলস জানেন? একটা হচ্ছে V2 ডিভাইডেড বাই V1, N2 ডিভাইডেড বাই N1, এটাকে না লিখে আমি K লিখি, I1 বাই I2। এই পর্যন্ত জানেন না আপনি? এই পর্যন্ত তো জানেন যে ভোল্টেজ এবং কারেন্টকে আপনি ট্রান্সফার করে আনতে পারবেন কিন্তু এখন ভোল্টেজ এবং কারেন্টকে ট্রান্সফার করে আনতে পারবেন। আচ্ছা, শুরুতে আসি। আমি এই কারেন্টটাকে ট্রান্সফার করতে যাচ্ছি। কারেন্টটাকে ট্রান্সফার কোথায় আসছে? এখানে আসছে। এখানে হচ্ছে আমার I2 কারেন্ট, তাই না? সো এখানে I2 কারেন্ট আসছে, কিন্তু I2 কারেন্ট লেখা যাবে না। আমি সেকেন্ডারি থেকে প্রাইমারি ট্রান্সফার করছি। তাহলে কারেন্টের ইকুয়েশনটা আপনি লিখে নেবেন। কারেন্টের ইকুয়েশন হচ্ছে I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু K, তাই তো? এখানে কিন্তু আপনার এই ট্রান্সফারটা বুঝতে হবে, এখানে কিভাবে ট্রান্সফার করবেন। হ্যাঁ, সো I2 কারেন্ট সেকেন্ডারিতে আসছে, এটাকে নিয়ে আসতে হবে প্রাইমারি। ঠিক আছে? তাহলে I2 কারেন্ট সেকেন্ডারিতে আসে, প্রাইমারি কারেন্ট তখন হয়ে যাবে I2 ড্যাশ, I2 ড্যাশ, তাই না? I2 ড্যাশ, তাহলে এটা হয়ে যাবে I2 ড্যাশ সমান KI2, KI। সো I2 ড্যাশ যেটা লিখবো এখানে, সেটাকে লিখবো KI2। বুঝছেন কথাটা? ওই কারেন্টটার I2 নেই, ওটা KI2 হয়ে গেছে। K কি? K কি? ট্রান্স রেশিও, রেশিও দুটো ট্রান্সফার প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে ট্রান্স রেশিও, এটা একটা ফিক্সড নাম্বার। ঠিক আছে? এটা আপনি লিখতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, একই ভাবে এখানে একটা ভোল্টেজ ছিল E1, তাই না? এখানে একটা ভোল্টেজ ছিল E1, এইখানে একটা ভোল্টেজ নিয়ে আসি E2। E2 ভোল্টেজটা কি হবে? এই ভোল্টেজের ইকুয়েশন এখানে দেখেন কি ছিল? E2 ডিভাইডেড বাই E1। ওকে, তো E2 তো আছে, আপনি নিয়ে আসছেন কোথায়? E1 এর নাম দিয়েছি কি? E2 প্রাইম, তাই না? E2 প্রাইম না? সো E2 প্রাইম সমান E2 ডিভাইডেড বাই K। বুঝতে পারলাম? তো এখানে যে ভোল্টেজটা আপনি লিখবেন E1 সমান E2 ডিভাইডেড বাই K। বুঝছেন? কেউ কেউ না বোঝা আছে? এটা তো লিখতে হবে আপনাকে, কারণ বলে দিব যে রেফার টু প্রাইমারি করো, রেফার টু সেকেন্ডারি করো। যদি মুখস্থ করতে পারেন সেটা আপনার ভালো, না করতে পারলে এইভাবে আপনাকে করে করে ইয়ে করতে হবে। বুঝছেন? এটা তো গেল। এখন এই R2X2 এটাকেও তো ট্রান্সফার করছেন, এর জন্য একটা রুলস জানা দরকার। জানবেন না আপনি? তাহলে তো না জানলে তো হবে না। সো রুলস জানার জন্য আপনি কি করতে পারেন? ইম্পিডেন্সের কোনো ফর্মুলা দেখা যায় আছে কিনা? ইম্পিডেন্সের ফর্মুলা আপনি দিতে হবে। পাওয়ার হিসেবে যদি চিন্তা করি আমি, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ইম্পিডেন্স আমি ট্রান্সফার করতে যাচ্ছি। সো Z2 সমান আমরা লিখছি V2 ডিভাইডেড বাই I2, তাই না? V2 ডিভাইডেড বাই I2। এরপরে Z1 সমান কি লিখছেন? Z1 সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই I1।
v1 ডিভাইডেড বাই i1 করছে। এখন এখান থেকে ওরা z2 বাই z1 যখন করছে এটা আসলে হচ্ছে k স্কয়ার, বুঝছেন? আমি এটাকে ভাগ করছি z2 বাই z1 দিয়ে করলে k স্কয়ার আসে। কিভাবে আসে সেটা দেখানো যায়। সো z2 ডিভাইডেড বাই z1 v2 বাই v1, তাই না? এটা এর নিচে বসবে কি v1 বাই i1, সরি v1 বাই i2, v2 বাই i2 এর নিচে তো আসবে, তাহলে উপরে চলে যাবে i1, নিচে চলে আসবে v1। সো v2 বাই v1 ইনটু i1 বাই i2। সো এটা কি k, এটা কি k, সো k স্কয়ার। বুঝতে পারছেন? সো ইম্পিডেন্সের সঙ্গে সব সময় k স্কয়ার আকারে আসে, ইম্পিডেন্সের সময় স্কয়ার আকারে আসে, আর নরমাল ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে শুধু k দিয়ে আসে। ওই ইকুয়েশনে যখন লিখবেন তখন ওইটা আমি সেকেন্ডারি থেকে ট্রান্সফার করতে যাচ্ছি, আপনার মাথায় থাকবে এই ইকুয়েশনটা z2 বাই z1 সমান k স্কয়ার। এটা আপনার মাথায় থাকতে হবে, না হলে হবে না। আমি ট্রান্সফার করব হচ্ছে r2, r2 কে আমি এটা z2 না দিয়ে এখন r2 লিখি, এটা নাম দিয়ে আর কোনো সমস্যা আছে না? একই জিনিস, z ইম্পিডেন্স আর হচ্ছে রেজিস্ট্যান্স, সূত্র দুটো চলেছে। সো আমি r2 কে নিয়ে আসবো কোথায়? প্রাইমারিতে। r2 হচ্ছে আমার আছে, তাকে প্রাইমারিতে আনলে এটার নাম কি? r2 প্রাইম। r2 প্রাইম, সে r2 প্রাইমের ভ্যালু কত? r2 প্রাইমের ভ্যালু হয়ে যাবে r2 ডিভাইডেড বাই k স্কয়ার। সো এই যে ভ্যালুটা আসছে এটা r2 প্রাইম নাম, সেটার নাম হয়ে যাবে r2 ডিভাইডেড বাই k স্কয়ার। মানে প্রাইমারি থেকে যদি দেখি তাহলে r2 আর দেখবো না, দেখবো হচ্ছে r2 ডিভাইডেড বাই k স্কয়ার। মানে ভ্যালুটা অনেক কম দেখবো, কম বা বেশি সেটা পরে k এর উপর নির্ভর করবে, সরি কম বা বেশি নির্ভর করবে k এর উপরে, ঠিক আছে? আচ্ছা, একই ভাবে আপনি যদি x2 কে নিয়ে আসেন, x2 প্রাইম হয়ে যাবে x2 ডিভাইডেড বাই k স্কয়ার। একই ভাবে rl কে নিয়ে আসেন, rl প্রাইম rl ডিভাইডেড বাই k স্কয়ার। তাহলে হয়ে গেল। আর v2 টা আমার কারেন্টে লিখেছি এখানে আমি, আর এখানে v2 ছিল না, এখানে v2 ছিল না, সে v2 কত হবে? v2 প্রাইম। সো v2 প্রাইমের ভ্যালু কত? v2 প্রাইমের ভ্যালু কত? এই যে এটা লিখছি কাছাকাছি, v2 ডিভাইডেড বাই k। বুঝাতে পারলাম? সো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো equivalent circuit of a transformer or full load equivalent circuit of a transformer referred to primary. আমি প্রাইমারিতে রেফার করছি, মানে সেকেন্ডারিতে যা ছিল প্রাইমারিতে রেফার করেছি। এখানে খেয়াল করেন সেকেন্ডারি থেকে যা কিছু রেজিস্ট্যান্স আসবে আপনি এভাবে মনে রাখতে পারেন, ওই কথাগুলো উপরে লেখা আছে। সেকেন্ডারি থেকে যদি কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স আসে সেটা k স্কয়ার ভাগ করে আসবে, k স্কয়ার ভাগ করে আসবে। ভোল্টেজ যেটা আসবে সেটা k দিয়ে ভাগ করে আসবে, হয়ে গেল। k স্কয়ার ভাগ করে আসলো রেজিস্ট্যান্স, ভোল্টেজ k দিয়ে ভাগ করে আসবে। কোন সন্দেহ আছে? সোজা হিসাব, যদি প্রাইম সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসে তাহলে বলে দিল রেজিস্ট্যান্স ইম্পিডেন্স যা আছে k স্কয়ার দিয়ে ভাগ করে নিয়ে আসো, আর ভোল্টেজ আর কারেন্টকে k দিয়ে গুণ করে নিয়ে আসো, আর ভোল্টেজকে k দিয়ে ভাগ করে নিয়ে আসো। আপনি যদি মনে রাখতে পারেন ইটস আপ টু ইউ। আর যদি রুলস গুলো জানেন, আমি নিজে এটা অনেক আগে পড়িয়েছি, আজকে আবার নতুন করে পড়ালাম, আমার মনে আছে যেটাই মতো করতে। সো আপনি মুখস্থ করে যদি পরে ভুলে যাবেন, কিন্তু এই রুলস গুলো ধরে ধরে পড়লে, তো এই রুলসটা আপনাকে জানতে হবে, আর তো এই রুলসটা জানতে হবে, ভোল্টেজ কারেন্ট আর ইম্পিডেন্স। হ্যাঁ। সো যখন আপনি সেকেন্ডারি থেকে আনবেন তখন সেকেন্ডারি যে ভোল্টেজটা থাকবে ওটা ঠিকই লিখবেন, প্রাইমারিতে এনে যে নাম দিবেন ওটা প্রাইমারি ওখানে লিখে দিবেন। যেমন v2 ডিভাইডেড বাই v1, v2 তো সেকেন্ডারি ভোল্টেজ, v1 তো প্রাইমারি ভোল্টেজ। এখন v1 প্রাইমারি ভোল্টেজ আমি লিখতে যাচ্ছি v2 প্রাইম হিসেবে, তাই না? এই জন্য v1 এর জায়গায় লিখছি v2 প্রাইম। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার এই ক্ষেত্রে যদি তাড়াহুড়া করতে গিয়ে শুধু খালি প্রাইম দিয়ে দেই, তাহলে আপনি জানেনই না যেটা কিভাবে ট্রান্সফার করতে হয়, তারা হলো কোনো বিষয় না। আমার দেখা যাচ্ছে যে আপনি এইগুলো পারেন না, আপনি এইগুলো পারেন না, কিভাবে ট্রান্সফার করতে হয় এইগুলো পারেন না। বুঝতে পারছি? কিভাবে ট্রান্সফার করতে হয় এইগুলো পারেন না, কারণ মাস্ট লিখতেই হবে এটা।
আপনি এক্সপ্লেনেশন না লেখেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটুকু সব সেম, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেটুকু ট্রান্সফার করে নিয়ে আসছি ওইটুকু চেঞ্জ হয়ে গেছে, ওই চেঞ্জ সার্কিটটা ড্র করে জাস্ট এগুলো দিয়ে দিব আলাদা আলাদা। হ্যাঁ আলাদা ঠিক আছে। আচ্ছা সো গেলাম, আমি গেলাম, এটা থাকলো, এটাকে এখানে এখানে এখন আসি রেফার টু সেকেন্ডারি। প্রাইমারিতে যা আছে সেকেন্ডারি ট্রান্সফার করব। কেন করি স্যার এটা আমরা? কারণ ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট এটা তো ম্যাগনেটিক্যালি সেপারেটেড থাকে, এটা ক্যালকুলেশন করা বহুত ঝামেলা, কারণ ট্রান্স রেশিও হিসাব আছে না। আমি চাচ্ছি এমন একটা সহজ সার্কিট দাঁড় করাইতে যেখানে ট্রান্স রেশিওর কথা বারে বারে আসবে না। আমি একবার যখন নিয়ে এসেছি তখন আর ট্রান্স রেশিওর কথা বারে বারে আসবে না, আমি ক্যালকুলেশন করে রেখে দিতেই হবে। এখন কারেন্ট ভোল্টেজ আমি ইজিলি মেজার করতে পারবো, বুঝতে পারছি? এইটার সুবিধাতেই আমি ওই ধরনের ম্যাগনেটিক সার্কিট না রেখে ডিরেক্টলি ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করছি। কারণ এটা তো ম্যাগনেটিক সার্কিট মানে ছিল না একটা ম্যাগনেটিক সার্কিট, সেটাকে সরাই দিয়ে আমি ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে দিয়েছি। ট্রান্সফরমার ট্যাপ চেঞ্জার ইউজ করে না, এটার জন্য ট্যাপ চেঞ্জার ইউজ করবে না, টার্ন রেশিও এর জন্য, ট্রান্স রেশিও কমানোর জন্য ট্যাপ চেঞ্জার ইউজ করে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশনের জন্য, এটা এমনি কোথাও প্র্যাকটিক্যালি এটা practically এক্সিস্টেন্স নাই। এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের কোনো ক্যালকুলেশনে যদি প্রয়োজন হয়, কোনো কিছু ডিজাইনের প্রয়োজন হয়, তখন এটাকে লাগে। কারণ খাতা কলমে তো করতেছি আমি, খাতা কলমে করতে গেলে তো আমার ক্যালকুলেশন করতে হবে, তখন এই জিনিসটা লাগে। বুঝছেন? বুঝতে পারছেন? এখন আসি যদি প্রাইমারিতে সেকেন্ডারিতে ট্রান্সফার করি। সেকেন্ডারিতে কি ছিল আমার? সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স ছিল, একটা রিঅ্যাকট্যান্স ছিল, একটা লোড ছিল, এর কোনো কিছুই চেঞ্জ হবে না। সো RL লোডের এখানে, X2 এর এখানে, R2 এর এখানে চেঞ্জ হয়ে যাবে কোনগুলা? এইটাকে ট্রান্সফার করে সেকেন্ডারিতে নিয়ে এসেছি আমি, তাই না? ওই পার্টটাকে ধরে আমি সেকেন্ডারিতে নিয়ে এসেছি, তাহলে এই আয়ন কারেন্ট যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, R1 যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি একটু করি, আয়ন কারেন্ট কি হবে? যে আমার আগের সূত্র I1 divided by I2 equal to K। আয়ন তো আছে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাব, সেকেন্ডারি কারেন্টের নাম হবে I1 ড্যাশ, ঠিক আছে? এটার নাম হলো I1 ড্যাশ। তাহলে I1 ড্যাশ কি হবে? I1 ড্যাশ সমান I1 divided by K। আগেটা খেয়াল করেন, K দিয়ে গুণ হয়েছিল, এখন K দিয়ে ভাগ হচ্ছে, I1 divided by K। রেজিস্ট্যান্স হবে কি? K স্কয়ার হয়ে যাবে, এটাকে আবার আমরা করতে হবে, R2 divided by R1 equal to K স্কয়ার। ঠিক আছে? সো আমি R1 এর ভ্যালু জানি, R2 এটা নিয়ে যাচ্ছি, সো এখানে হয়ে যাবে R1 প্রাইম। তাহলে কি হয়ে যাবে? R1 প্রাইম সমান K স্কয়ার ইনটু R1। অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যদি কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স নেন, সেটা K স্কয়ার দিয়ে গুণ হয়ে যাবে, এটা K স্কয়ার দিয়ে গুণ হয়ে যাবে। সো R1 ড্যাশ সমান হয়ে যাবে K স্কয়ার ইনটু R1। পরিষ্কার করে লিখে রাখেন, আর স্লাইডে এই জিনিসটা তো সুন্দর করে দেয়া নেই, যেটা আপনাদের হেল্প করতে পারে। আমি এরকম সুন্দর করে সার্কিটই কোথাও পাইনি, আমার মনে হচ্ছে যে বইটাই সব থেকে ভালো, কিন্তু বই তো পিডিএফ আকারে পড়া যাবে না। সো এটুকু গেল I1 বাই K স্কয়ার। সো এটা একই রকম, x1 ড্যাশ সমান K স্কয়ার ডিভাইডেড বাই x1 ইনটু x1। এগুলোর ক্ষেত্রেও তাই হবে। এটা কি হয়ে যাবে? R1 ড্যাশ R1 K স্কয়ার। এটা কি হয়ে যাবে? R1 ড্যাশ x1 K স্কয়ার। এই কারেন্টগুলো তখন এই আকারে আসবে, I1 ড্যাশ সমান I0 ডিভাইডেড বাই K। এরাও ঠিক সেম ওয়েতেই চেঞ্জ হয়ে যাবে, আমি এত ডিটেইলস লিখতে যাচ্ছি না, আপনি প্লিজ ওই জিনিসগুলো লিখলেই হবে। আচ্ছা, এই V1 তো প্রাইমারি V1 না, এই V1 তো নিয়ে ইসু ওই পাশে, তাহলে V1 টা কি হবে? ভোল্টেজ ইকুয়েশন আবার V1 K স্কয়ার, V2 ভোল্টেজের পক্ষে থেকে K স্কয়ার বলছি না মনে না, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলছি V2 ডিভাইডেড বাই V1 ডিভাইডেড ইনটু K। সো আমার V1 আছে, এটা কি দেব সেকেন্ডারিতে, এটা হচ্ছে সেকেন্ডারি, এর নাম হয়ে যাবে V1 ড্যাশ। সো V1 ড্যাশ সমান K V1। সো এই ভোল্টেজটার নাম হয়ে যাবে K V1।
সব কিছু লেখা শেষ। দুইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই তিনটা সার্কিটের পরীক্ষা, মানে আপনি জাস্ট লিখে বলতে পারলে যেভাবে পারেন এই যে দুটো একটা আসবে না, যে কোনো একটা যে কোনো একটা আমি করে লিখে দিই। এই জিনিসটা কি মূল জিনিস হচ্ছে এইটুকু, মূল জিনিস হচ্ছে এইটুকু। হ্যাঁ এটা আমি এই যে এখানে একটা রুলস অ্যাপ্লাই করছিলাম না, এটা কি বলছি v2 বাই v1 সমান v2 বাই v2 v2 বাই i2 এটা হচ্ছে z সেকেন্ডারি যে ইম্পিডেন্স, সেকেন্ডারি ভোল্টেজ বাই সেকেন্ডারি কারেন্ট। কোন সন্দেহ আছে? না সেকেন্ডারি টোটাল ইম্পিডেন্স সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট। তাহলে প্রাইমারি ইম্পিডেন্স কত? প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট। সোজা কথা, আমি তাই করছি। এটা ইকুয়েশন আবার লিখি। তো সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট, তাহলে এটা হয়ে যাবে কি সেকেন্ডারি ইম্পিডেন্স, যে হচ্ছে ইম্পিডেন্স। একইভাবে সরি i2 সেকেন্ড প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট, প্রাইমারি যেটা আমরা রিলেশন নরমালে আসছে প্রাইমারি টু সেকেন্ডারি, এই জন্য আমি ভাগ করছি z2 বাই z1, z2 বাই z1। তোমার যদি মনে হয় যে না আমি z1 বাই z2 করব তাহলে কোন দিয়ে দেবে না, z2 দিয়ে করবা। z2 বাই z1 সমান v2 বাই i2 ডিভাইডেড বাই v1 বাই i1। এটাকে কাটাকাটি করেন, v2 বাই i2 এটাকে উপরে তুলে দেন, i1 উপরে তুলে দেন, v1 নিচেই থাকবে v1। সো আবার একটু সোসাই রাখেন, v2 বাই v1 i2 i1 ডিভাইডেড বাই i2। এটা সমান কি k, এটা সমান কি k ইকুয়াল টু k স্কয়ার। এটা ওই হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু পড়াশোনা করার ব্যাপার, আপনি মন করলেই লিখে নিতে পারবেন না, ঠিক আছে? পড়াশোনা করবেন, এটা পরীক্ষায় আসবে। স্যার এটা পোর্টালে আছে নাকি? স্যার পোর্টালে আছে। সো এই দুটো সার্কিট আছে, এটা হচ্ছে রেফার টু সেকেন্ডারি, রেফার টু সেকেন্ডারি, ঠিক আছে? ডান। ছবি তুলে নেন, যাইবার পরীক্ষা হলে নকল নিয়ে এসে হাত ধরে করে দিবেন। একদম এই বয়সে হাত ধরে করে দিবেন না। পরীক্ষার হলে কোনো অবস্থাতে নকল নিয়ে আসতে পারবে, কোনো অবস্থাতে টলারেট করা হবে না। বুঝাতে পারছি? আমি যেহেতু বলছি এই ধরনের কোশ্চেন দিব, আপনি কষ্ট করে পড়ে আসবেন। যদি বলেন আমি পড়বো না তাহলে কিছু করার না, ঠিক আছে? আমি যেহেতু বলছি এই ধরনের এটাই দিব, আপনি কেন করবেন? অবশ্যই করতে হবে। পরীক্ষার হলে যেন নকলের কোনো কথা না শুনি। সাজেশন আমি দিচ্ছি, সাজেশন আপনাকে পড়তে হবে। আপনি যদি বলেন পড়তে পারবো না তাহলে পড়াতে পারার দরকার নেই। এর থেকে বেশি সুযোগ আমি আপনাকে দিতে পারবো। ফাইনাল টাইমে সাজেশনটা শর্ট হলে ভালো হবে। আচ্ছা দেখা যাক শর্টই পাবো। আপনাকে আমি এক গাদা কোশ্চেন দিয়ে দেবো, এক গাদা আপনি পারবেন এটা আমি বিশ্বাস করি না। কভার করা সম্ভব হবে স্যার, ঠিক আছে? আমার মনে হয় যতটুকু সম্ভব ততটুকুই দিব। এতটুকু সম্ভব এতটুকু বেশি। দেখেন এইখান থেকে কোশ্চেন মোটামুটি ভাবে বোঝাই যায়। তিনটা কোশ্চেন দিয়েছি, ইকুইভ্যালেন্ট সার্কিটে তিনটা কোশ্চেন, তিনটা কোশ্চেন থেকে ম্যাক্সিমাম দুটো মিনিমাম একটা থাকবে, আর এটা করতে 5 মিনিট সময় লাগবে। তিনটা সার্কিট লাগবে 5 মিনিট সময় লাগবে না। কিন্তু এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, তারপরে যদি আপনি পারি না, তাহলে হবে না। প্র্যাকটিস যে করবে তার দেখবেন একদম ইজি। এখন আসি, ট্রান্সফরমার মোটামুটি পড়ানো শেষ, যা যা পড়ানো দরকার ছিল। আরো ইন ডিটেইলসে অনেক কিছু পড়ানো যায়, আমি অত কিছুতে যাওয়ার দরকার নেই।
টেস্টিং করা হয়। ওকে, ট্রান্সফরমারকে নরমালি আপনি একটা ট্রান্সফরমার বানানোর পরে এটাকে টেস্টিং করা হয়। ওকে, দুই ধরনের টেস্টিং করা হয়, একটা হচ্ছে নো লোড টেস্ট, এগেইন ফুল লোড টেস্ট। নো লোড টেস্ট, এগেইন ফুল লোড টেস্ট। এই ট্রান্সফরমার টেস্টিং করার তিনটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে সার্কিট যে প্যারামিটারগুলো আমি বলছি R1, X1, R2, X2, R0, X0, এই প্যারামিটারগুলো আমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ নেম প্লেটে লিখতে হবে এই ট্রান্সফরমার কি ধরনের পাওয়ার লস করে, এখান থেকেই আসবে। এই ডেটাগুলো আমার লাগবে এফিশিয়েন্সি ক্যালকুলেশনের জন্য। সো প্রথমে সার্কিট প্যারামিটারগুলো আমার ক্যালকুলেশন করা লাগবে, সেখানে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে, এইগুলো দিয়ে আমি এফিশিয়েন্সি ক্যালকুলেশন করতে হবে ট্রান্সফরমারে। আমার ট্রান্সফরমারটা কতটা এফিশিয়েন্ট সেটা তো বাজারে দেখাইতে হবে কতটা এফিশিয়েন্ট। তারপরে কি ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ ট্রান্সফরমার লো লোড অবস্থায় কতটুকু ভোল্টেজ থাকে আর ফুল লোড অবস্থায় তার কতটুকু ভোল্টেজ থাকে, এই রেগুলেশন জানাটা খুবই জরুরি। তা না হলে লো লোড অবস্থায় 220 আছে, ফুল লোড অবস্থায় 110 হয়ে গেছে, তাহলে তো হলো না। ট্রান্সফরমার দিয়ে কিছু করতে পারবো না। সো ভোল্টেজ রেগুলেশনটাও এখান থেকে জানা যায়। এই তিনটা কারণে আমি ট্রান্সফরমারটাকে টেস্টিং করি। কমিশনিং এর এটা হচ্ছে ট্রান্সফরমার যখন বানানো হয় তখনই টেস্টিং করা হয়। আর প্রি কমিশনিং এর সময় যে আমি লাইনে যখন ইনসার্ট করব তার আগে আরো কিছু টেস্ট আছে, সেই টেস্ট ইন্ডাস্ট্রি লেভেলের টেস্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না নরমালি। ট্রান্সফরমার বানানোর সময় তার টেস্টগুলো করা হয়। এটা ট্রান্সফরমার আমি লাইনে ইন্টারকানেক্ট করতেছি তখন না, সেটা হচ্ছে প্রি কমিশনিং টেস্ট, সেটা আলাদা। সো এই জিনিসগুলো হচ্ছে আমার টার্গেটেড জিনিস খুঁজে বের করব। টার্গেটেড জিনিসগুলো খুঁজে বের করার জন্য বলছে এখানে কি জিনিস বের করি। দুইটা টেস্ট আছে, একটাকে বলা হয় ওপেন সার্কিট টেস্ট, একটাকে বলা হয় শর্ট সার্কিট টেস্ট। ইজি একটা জিনিস, আপনি একবার বললেই পারবেন, খুব ইজি একটা জিনিস। প্রথমে আসি ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট, হ্যাঁ, ওপেন সার্কিট টেস্ট মানে হচ্ছে ট্রান্সফরমারের একটা পার্টকে আমি ওপেন রাখবো। সোজা কথা, ট্রান্সফরমার দুইটা উইন্ডিং আছে, একটা উইন্ডিং এ আমি ভোল্টেজ সাপ্লাই দিব আর এটাকে ওপেন রাখবো। নো লোড টেস্ট, ওপেন সার্কিট টেস্ট মানে নো লোড টেস্ট। এখন এরপরে কোশ্চেন আসবে স্যার কোন সাইডে করব, হাই ভোল্টেজ সাইডে করব নাকি লো ভোল্টেজ সাইডে করব? কোশ্চেন আসবে না, যেমন দুইটা উইন্ডিং কোনটাতে করব? স্যার আমি হাই ভোল্টেজ সাইডে করতে পারি, স্যার আমি লো ভোল্টেজ সাইডে করতে পারি, বাট কথা আছে না, কোন দুটোতেই করলে সেম রেজাল্টই আসবে মোটামুটি। আমি নরমালি লো ভোল্টেজ সাইডে করতে পারি। হাই ভোল্টেজ সাইডে হাই ভোল্টেজের একটা সাপ্লাই লাগে, ঠিক আছে, হাই ভোল্টেজ রেটিং এর ভোল্টমিটার লাগে, হাই ভোল্টেজ রেটিং এর অ্যামিটার লাগে, এগুলো দামি হবে তখন। এই জন্য নরমালি আমি ওপেন সার্কিট যে টেস্টটা থাকে সেটা লো ভোল্টেজ উইন্ডিং এ করি, যেটা লেখা আছে এখানে লো ভোল্টেজ উইন্ডিং। ওকে, সো ওপেন সার্কিট টেস্ট সব সময় লো ভোল্টেজ উইন্ডিং এ করা হয় বাই নর্মস। আমি চাইলে এটা হাই ভোল্টেজ উইন্ডিং এ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার খরচা বেশি হবে, ঠিক আছে, আমি চাই না, কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। মনে করেন 33 কেভি টু 400 কেভি, 400 কেভি লাইনের জন্য বাটাবাড়ির কাজ থাকবে না, সো এটা 33 কেভি দিয়ে টেস্ট করা ভালো। বুঝতে পারলাম? গেল। এটা টেস্টিংটা কিভাবে করব? কিছুই লাগবে না, আমার একটা অ্যামিটার লাগবে, একটা ভোল্টমিটার লাগবে, একটা ওয়াটমিটার লাগবে। যদি আমি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টেস্ট করি তাহলে এটা লাগবে, আর যদি 3 ফেজ করি তাহলে 3টা করে অ্যামিটার, 2টা করে ওয়াটমিটার, অথবা 3 ফেজ ওয়াটমিটার থাকলে হবে। যদি সিঙ্গেল ফেজ ওয়াটমিটার থাকে 2টা ওয়াটমিটার লাগবে, আর ভোল্টমিটার যদি সিঙ্গেল ফেজ হয় 3টা লাগবে। সো আমি সিঙ্গেল ফেজের জন্য বলি একটা ভোল্টমিটার লাগবে, একটা অ্যামিটার লাগবে, একটা ওয়াটমিটার লাগবে। বুঝতে পারলাম? এরপরে কি করব? এরপরে কাজ হচ্ছে এই ট্রান্সফরমারে এই লো ভোল্টেজ উইন্ডিং এর রেটেড ভোল্টেজ কত, সেটা 220, 440 না 11 কেভি, কত ভোল্ট সেটা আমার জানতে হবে। যদি 11 কেভি হয় তাহলে সমান 11 কেভি দিতে হবে ভেরিয়েক দিয়ে। আমি আমার একটা ভেরিয়েক থাকবে এই টেস্টের, যখন এনার্জি গণনা করতে করানো হয় তখন টেস্টটা করানো হয়। সো ভেরিয়েক দিয়ে আমি 220 ভোল্টে নিলাম, সাপোজ আমার রেটেড ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্টে নিয়ে রেখে দিব, সব অ্যারেঞ্জমেন্ট শেষ, আর কিছু করার নেই। এখন কি করব? আমি এই ভোল্টমিটারের রিডিং নিব, কত ভোল্ট আছে, 220 ভোল্ট হয়েছে কিনা, 220 ভোল্টই থাকবে। অ্যামিটার কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেই রিডিংটা নিব, আর ওয়াটমিটার কি পরিমাণ পাওয়ার নিচ্ছে সেই রিডিংটা নিব। এই 3টা ডেটা হলেই নো লোড টেস্ট ডান, ঠিক আছে। সো আমি যদি নো লোড টেস্ট সম্পর্কে বলতে বলি তাহলে আপনি এই কথাটা
বলবেন এই চিত্রটা আঁকবেন, এখানে লিখে দিবেন লো ভোল্টেজ উইন্ডিং, এটা হাই ভোল্টেজ উইন্ডিং, নরমালি ডার্নিং লো ভোল্টেজ উইন্ডিং, বিকজ সেকেন্ডারিতে হাই ভোল্টেজে করতে গেলে আমার যে ইকুইপমেন্টের রেঞ্জগুলো অনেক বড় লাগে এবং অ্যাভেলেবল সাপ্লাই আমি নাও পেতে পারে, এই জন্য আমি লো ভোল্টেজ উইন্ডিং করি। ঠিক আছে, এইটা করার পরে আমি কি কি তথ্য পাইলাম? আমি পাইলাম একটা পাওয়ার ওয়াট, আমি একটা ওয়াট পাইলাম, আমি কি পাইলাম? আমি একটা কারেন্ট পাইলাম, তাই না? আমি কি পাইলাম? আমি একটা ভোল্টেজ পাইলাম। এখান থেকে নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আছে না, ওই নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের সব কিছু ক্যালকুলেট করা যায় তিনটা তথ্য দিয়ে। নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের সব কিছু ক্যালকুলেট করা যায়, দেখেন আমরা সূত্র দিয়ে দিয়েছে। নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটের যে পাওয়ারটা আপনি পাচ্ছেন, এই পাওয়ারটা হবে যে ভোল্টেজটা পেয়েছেন V0, যে কারেন্টটা পেয়েছেন I0 এর সঙ্গে cos ∅0, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর তো এখানে আছে, পাওয়ার ফ্যাক্টর আছে না, তাহলে এটা ইলেকট্রিক। সো পাওয়ার ইকুয়েশন এখানে থাকবে, এখান থেকে cos θ এর মান আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন, cos θ0 W ডিভাইডেড বাই V0 I0। cos এর পাওয়ার ফ্যাক্টর যখনই পাবেন তখন IW আপনি বের করতে পারবেন, IW সমান I0 cos ∅0, এটা রুলস। আর IM সমান I0 sin ∅0 হয়ে যাবে সুনাইশন। এই দুইটা যখন আপনি sin ∅0 কিভাবে বের করবেন? cos ∅0 থেকে আপনি ∅0 বের করে রাখবেন, ∅0 তখন থেকে ∅0 sin ∅0 কে বসাই এই দুইটা আপনি ক্যালকুলেট করে ফেলবেন। এটা যদি ক্যালকুলেট করতে পারেন তাহলে x0 বের করতে পারবেন না, x0 সমান V1 ডিভাইডেড বাই IM, তাই না? x0 এই ম্যাগনেটাইজেশন কারেন্ট না, x0 তো ম্যাগনেটাইজেশন কারেন্ট দিচ্ছে আমার। সো V1 ডিভাইডেড বাই IM, R0 সমান হয়ে যাবে V1 ডিভাইডেড বাই IW। দেখেন আমরা যা যা বের করা দরকার ছিল সব বের হয়ে গেছে, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটে সব পেয়ে গেছে। ইজি একটা জিনিস, ডান, খুব ইম্পর্টেন্ট। সো হাউ দ্য ট্রান্সফরমার টেস্টিং আর ডান, তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে, কি কি জিনিস পাওয়া যায়, কি কি জিনিস বের করা যায়, কেন লো ভোল্টেজ উইন্ডিং করি, কেন হাই ভোল্টেজ উইন্ডিং করি, পরীক্ষায় আসবে এটা 100-তে 100 বলে দিলাম। যে যে যত কোশ্চেন থাকবে না এই কোশ্চেন থাকবে, কারণ এটা তো বেসিক একটা জিনিস। ঠিক আছে, দেখেন সব কিছু আছে, ওপেন সার্কিট টেস্ট, বানো লোড টেস্ট, এর ভিতরে সবথেকে একটু ক্রিটিক্যাল একটা পার্ট হচ্ছে কেন আমি লো ভোল্টেজ উইন্ডিং করি, আর বাকি সবই অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, আমি একটা স্লাইড অনলাইনে দিয়ে দিয়েছি, আপনি পেয়ে যাবেন। এখানে বলা আছে আরো অনেক কথা বলা আছে, কি কি নো লোড টেস্টে আমি কি কি পাই। নো লোড টেস্টে যে পাওয়ারটা পাই, সেই পাওয়ারটা কি পাওয়ার? নো লোড টেস্টে যে পাওয়ারটা আমি পাই, সেই পাওয়ারটা কিসে পাওয়ার? কোর লস। ট্রান্সফরমার কতটুকু কোর লস করে সেই পাওয়ারটা আমি পাই। এই ডাব্লিউ যেটা পেয়েছি, ট্রান্সফরমার ওই কোর পাওয়ার লস করবে, যত লোডই লাগান না কেন ওর থেকে বেশি কোরে বেশি পাওয়ার নষ্ট করবে না। সো ট্রান্সফরমার যে পাওয়ারটা দেয় সেটা হচ্ছে কোর লসের পাওয়ার। এখানে আমি কেন যেহেতু ইয়ে ব্যবহার করছি, ওয়াটমিটার ব্যবহার করছি, এটা রিয়েল পাওয়ার মাপে, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার মাপে না, বুঝতে পারলাম? সো অবশ্যই শুধুমাত্র কোর লসের কম্পোনেন্ট এখানে থাকবে, অন্য কোনো কিছু আর থাকবে না। পরীক্ষায় থাকবে ম্যাথটা, এটা বইয়ে আছে, বইটা আছে কারণ কাছে অনলাইনে বই দিয়ে দিই। ঠিক আছে, এইটা নিয়ে আমি সাজেশনে আলোচনা করব। এই ম্যাপগুলো কিন্তু এই যে রুলস বললাম না, এই রুলস দিয়েই করতে হবে। এত সময় আমি পাবো না যে ডিরেক্ট আমি করে দিব, আমি সাজেশন যখন দিব তখন আপনাকে বলবো বইয়ের কোন কোন জায়গায় আছে দেখতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা আমি পড়াতে আসলে যে কোর লসের তো দুটো পার্ট আছে না, এই কারেন্ট এবং হিস্টেরিসিস লস, এই দুটো লস তো আলাদা করা যায়। আমি যদি চাই, তো কোশ্চেন করতেই পারেন স্যার আপনি ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস দুটো মিলে একসঙ্গে দেখিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেপারেট করতে পারি না। অবশ্যই আমি পারি। তাহলে এই যে ট্রান্সফরমার টেস্টিংটা দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে হবে। কি করতে হবে? আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে। সেটা আরেকটা প্রসেস আছে, আমি ওই প্রসেস ইন ডিটেইল যাব না, আপনি জেনে রাখেন। যদি কোর লস, এটা ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস, ইউ ওয়ান্ট টু সেপারেট, দেন অপারেট ইন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এখন আসি শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টের কাজ হবে ওই যে R1, X1, R2, X2 এইগুলাকে বের করা এবং কপার লস কি পরিমাণ হয়। কপার লস মানে
ফুল লোড কারেন্ট গেলে কি পরিমাণ লস হবে সেই লসটা এখানে বের করা হয়। নো লোড কন্ডিশনের ক্ষেত্রে কোর লস বের করা হয়, ফুল লোড কন্ডিশনের ক্ষেত্রে কপার লস বের করা হয়, এবং বিভিন্ন যে প্যারামিটার গুলো থাকে যেমন R1 x1 সমান Z1, R2 x2 সমান Z2, এই দুটো জিনিস বের করা হয়। ঠিক আছে, এখন পড়াশোনা করার অনেক স্কোপ আছে, অনেক জায়গা আছে, আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন দেখেন আপনার পড়াশোনার অনেক জিনিস আছে। এটা কিভাবে করা হয়? এই টেস্টটা নরমালি হাই ভোল্টেজ উইন্ডিং এ হচ্ছে সাপ্লাইটা দেওয়া হয়, লো ভোল্টেজ উইন্ডিংটাকে শর্ট করা হয় বাই নর্মস। আপনি যদি চান যে হাই ভোল্টেজ উইন্ডিং শর্ট করবেন করতে পারেন, কিন্তু নরমালি করা হয় কি লো ভোল্টেজ উইন্ডিংটাকে শর্ট করা হবে। ওকে, হাই ভোল্টেজ উইন্ডিং এ সাপ্লাই দেওয়া হবে। হাই ভোল্টেজ উইন্ডিং এ শর্ট করলে কি অসুবিধা হতো? অনেক হিট জেনারেট হতো। আর কি হতো? নরমালি আমরা এখানে যেটা করি, যে পার্টে শর্ট করি, শর্ট করার পরে অন্য পার্ট থেকে ভ্যারিয়েট মানে কোনটা ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটাকে বাড়াই। যখন শর্ট করা থাকে তখন রেটেড ভোল্টেজে যাওয়া লাগে না, অল্প ভোল্টেজ দিলেই শর্ট সার্কিট কারেন্টটা প্রবাহিত হয়। সো হাই ভোল্টেজ উইন্ডিং এ যখন শর্ট করব তখন তার রেটেড ভোল্টেজটা পেতে অনেক সময় লাগে, কারেন্টটা বেশি। হ্যাঁ, রেটেড ভোল্টেজটা অনেক লেটে আসবে। এটার ক্ষেত্রে যদি প্রাইমারিতে করি, সেকেন্ডারিকে শর্ট করে, এটা যদি সাপোজ মনে করেন 11 কেভি হতো, তাহলে প্রায় এটা 11 কেভি, এটা 400 কেভি, সাপোজ লাইনটা চিন্তা করেন, তাহলে মোটামুটি ভাবে যদি এটাকে আমি এ পাশে রাখতাম, ওটাকে ও পাশে রাখতাম, তাহলে মিনিমাম ধরেন 300 কেভি পর্যন্ত যাইতে হতো, ধরেন সাপোজ, বা 200 কেভি পর্যন্ত যাইতে হতো, তাহলে রেটেড কারেন্ট যাইতো। এখন 11 কেভি পর্যন্ত হয়তো আমি যে 11 কেভি লাইনই ছিল না সেখানে, আমার হয়তো 11 কেভি লাইনই ছিল না, হয়তো আছে 440 ভোল্টের লাইন, এরকম কোনো কিছু একটা আছে, অ্যাভেলেবল লাইনেরও অসুবিধা আছে। এবং ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট বা ওয়ান লোড টেস্ট এটা কখনোই লোডেড কন্ডিশনে করা হয় না। কারণ লোডেড কন্ডিশনে করতে গেলে কি অসুবিধা, আমার এমভিএ মনে করেন যে 10 এমভিএ ট্রান্সফরমার, এত বড় লোড আমি কোথায় পাবো? যে লোডটাকে একবার অন করতে হবে, এই জন্য সেকেন্ডারিকে শর্ট করা হয়, জাস্ট শর্ট করা হয়, লোডেড কন্ডিশনে নেওয়া হয়। এখানে সেকেন্ডারিকে শর্ট করে দিলাম, যেটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং। হাই ভোল্টেজ উইন্ডিং এ আমি ভোল্টেজ সাপ্লাইটা দিলাম, কি রাখবো? একটা ভোল্টমিটার রাখবো, একটা ওয়াটমিটার রাখবো, একটা অ্যামিটার রাখবো। ডান। এখন কিন্তু একটা ভেরিয়েট থাকবে, এখানে এই পাশে আসছে দেখি, এখানে আপনি একটা ভেরিয়েট থাকবে, হ্যাঁ, যেখানে আমি ভোল্টেজ সাপ্লাইটাকে আস্তে আস্তে বাড়াবো, জিরো থেকে শুরু করবো, আস্তে আস্তে বাড়াবো। বাড়ানোর পর দেখবো এখানে রেটেড কারেন্ট কত যাওয়া উচিত, মানে সেকেন্ডারিতে রেটেড কারেন্ট, এখানে কত কারেন্ট গেলে সেকেন্ডারিতে রেটেড কারেন্ট যায় সেটার হিসেব আপনার জানতে হবে। যেখানে এত কারেন্ট যাচ্ছে মানে সেকেন্ডারিতে এখন রেটেড কারেন্ট যাচ্ছে, তখন আপনি ট্রান্সফরমারে আর ভোল্টেজ বাড়াবেন না, কারণ সেকেন্ডারিতে রেটেড কারেন্ট মানে ফুল লোড হয়ে গেছে, আপনি কারেন্টটাকে আর বাড়াবেন না। ঠিক আছে, সো ওই কন্ডিশনের ক্ষেত্রে আপনি ভোল্টেজ বাড়ানো বন্ধ করে দিবেন। এখন ডেটাগুলো নেবেন, এটা কি নেবেন? ওয়াটমিটারের রিডিং সম্পূর্ণ কপার লস দিবেন, এটা অ্যামিটার হচ্ছে কপারের মানে রেজিস্ট্যান্সের ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে সেটা দিবে, ভোল্টেজ কি পরিমাণ আছে সেটা দিবে। এই ডেটাগুলো নিয়ে আমার এখানে সব যে ভোল্টেজটা পাবো না, ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে প্রাইমারি টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবো। ওর ভিতরে R1 X1 আসছে, কিন্তু পাওয়ার যেটা পেয়েছি দেখেছেন যে পাওয়ারটা কিসের টোটালি হচ্ছে কিসের লস? কপার লস। সো কপার লস মানে I স্কয়ার ইনটু R1, তাই না? সো এখানে R1 এর ভ্যালু ডিরেক্টলি বের করতে পারবেন। R1 এর ভ্যালু যখন পেয়ে যাবেন তখন এই রুলস দিয়ে আপনি X1 বের করতে পারবেন। বুঝতে পারলাম? সো সবগুলো কম্পোনেন্টই এখান থেকে আপনি বের করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের মিডের সিলেবাস। একটু ইন ডিটেইলস পড়াতে পারলে হয়তো অ্যানালাইসিস দিয়ে একটা করে দিতে পারলে ভালো হতো, যেটা অ্যাকচুয়ালি এই টেস্টগুলো করার পরে আমি ডেটাগুলো মেজার করি কিভাবে সার্কিট করে দেন তাহলে ভালো হতো। কিন্তু সময় পেলাম না, আমি একটা সাজেশন দিব, সাজেশনে স্পেসিফিক কিছু অ্যানালাইসিস দিয়ে দেবো, অ্যানালাইসিসগুলো আপনি করবেন, করলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, শর্ট করে এটা লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে করা হবে। জি স্যার কবে নিতে পারবেন ক্লাস? আগামীকাল, না হলে আমি মিড ক্লাসের সঙ্গে কথা বলি,